আফটারনুন ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণ থেকে। রোজ পড়তে হবে, রোজ পড়তে হবে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে ম্যাম একই কথা বার করে দুরকম করে কেন বলছেন, তাই তো? তো বলছি, তোমরাও এই কথাটাকে কত রকম ভাবে বলতে পারো বলো দেখি। এই তো বাহ, অনেকেই অনেক রকম ভাবে বলছো। তো আমরা আজকে এরকমই ঠিক একটা মজার বিষয় পড়ব, যেটা একদমই এরকম একটা কথা বা একটা বাক্যকে ঠিক কত রকম ভাবে বলা যায়, কত রকম স্বরে বলা যায়, এবং আমরা যে কথাগুলো বলছি সেগুলোর এই ভাবের আবার আলাদা আলাদা নাম হয়, এবং সেটা কিভাবে আমরা প্রকাশ করছি বা সেটা যা যে মনের ভাবটা প্রকাশ করছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেই সব সম্পর্কে আজকে আমরা পড়ব। তো সেই মজার অধ্যায়টির নাম হলো বাক্যের ভাব ও রূপান্তর। তো রূপান্তরটা আমরা পরে পড়ব, এখন বাক্যের ভাব সম্পর্কে জেনে নিই, তারপর কিভাবে রূপান্তর করব সেটা পরে দেখে নেব। তো বাক্যের ভাব, বাক্য কি প্রথমে জেনে নেওয়া যাক। বাক্য কাকে বলে? তোমরা তো ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই পড়েছো। তো কেউ বলো দেখি, চেষ্টা করো, বাক্য কাকে বলে? বলতে পারবে? বাহ, এই তো অনেকেই বলেছে। তাহলে বাক্য কাকে বলে? না, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তো হয়ে গেল বাক্য। ভাব, ভাব কি? সিম্পল, ভাবটা হলো মানুষের মনের ভাব, তাই তো? তাহলে বাক্য কাকে বলেও জানলাম, ভাব বলতে কোন ভাবকে বোঝাচ্ছে সেটাও আমরা জানলাম। প্রায় একটা কথা আমরা জেনে থাকি বা শুনে থাকি যে ভাষা ভাবের বাহন। এই ভাষা কি, কোথা থেকে এর আবিষ্কার হচ্ছে বা কি নিয়ে গঠিত হচ্ছে? তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলছি। আমাদের যে মনের ভাবের প্রকাশ বা আদান প্রদানের জন্যই ভাষার আবিষ্কার হয়েছে। এই ভাষা কি নিয়ে গঠিত হয়? এই ভাষা বাক্য নিয়ে গঠিত হয়। আমরা যে কথা বলছি সেটা আমরা কি রূপে পাচ্ছি? একটা বাক্য রূপেই পাচ্ছি। তো সেই বাক্যটাই তো একটা ভাষা, আমরা যেটা বলছি সেটাই ভাষা। তো ভাষাটা কি রূপে পাচ্ছে? এটা বাক্য রূপে পাচ্ছে। আমরা কথা বলার পর একটা বাক্য রূপ পাচ্ছে এবং সেটাই ভাষা। তো বলা যায় ঘুরে ফিরে সেই একটাই কথা আসে যে বাক্য, বাক্যও ভাবকে বহন করছে, ভাষাও ভাবের বাহন। তো মনের ভাব প্রকাশ করছে বাক্য, বাক্য থেকে ভাষা, এবং ভাষা ভাবের বাহন। একইভাবে বাক্যও ভাবকে বহন করছে, তাই তো? তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো বাক্যের গঠনগত ভাগ। কি কি ভাগ ছিল বলো তো, মনে আছে? বাহ, খুব ভালো। হ্যাঁ, সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য। তো এই তিনটে ভাগ সম্পর্কে তোমরা আগে পড়েছো। এই তিনটি ভাগ মূলত গঠন অনুযায়ী বিভক্ত হয়েছে, গঠন অনুযায়ী ভাগ করা হয়েছে। তো গঠনের উপর নির্ভর করেই হয়েছে কেবল। এখন আমরা যেটা পড়বো সেটা গঠন অনুযায়ী নয়, সেটা একটু অন্য রকম ভাবে পড়বো বা অন্য রকম ভাবে বুঝবো। সেটা হচ্ছে বাক্যের অর্থ বা ভাবের প্রকাশ কিভাবে হচ্ছে সেই অনুযায়ী এটার প্রকারভেদ সম্পর্কে শিখবো, জানবো, এবং কিভাবে সেগুলোকে রূপান্তর করা হবে সেটা জানবো। বক্তা অর্থাৎ যিনি কথা বলছেন তার মনের ভাবের কথাই এখানে বুঝতে হবে। এই ভাবকে ইংরেজি থেকে বলা হয় মুড, মুড। তো এই ভাব বিষয়টিকে বাংলা ব্যাকরণে অনেক গুরুত্ব দেওয়া হয়, কেননা আমরা বাস্তবে যখন কথা বলি তখন কি হয়, কথা বলার সাথে সাথে যুক্ত থাকে আমাদের হাত, মাথা, কাঁধ, চোখ, এই অঙ্গভঙ্গি করে আমরা কথা বলি। যেমন হ্যাঁ বলতে আমরা ঘাড় নাড়াই বা মাথা নাড়াই, না বলতে মাথা নাড়াই, বা হাতের ইশারাও করে থাকি যে এদিকে এসো বা এখান থেকে যাও, এরকম নানান বিভিন্ন আমরা অঙ্গভঙ্গি করে থাকি। তোমরাও দেখেছো বা করেও থাকো, স্বাভাবিক। তো এই যে আমরা কথা বলতে বলতে যে অঙ্গভঙ্গি করে থাকি, এটাকে বাংলাতে প্রায় ভাষা বলা হয়।
এবং ইংরেজি থেকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? প্যারা ল্যাঙ্গুয়েজ। তো এই প্রায় ভাষা বা প্যারা ল্যাঙ্গুয়েজের প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি, তাই না? প্রত্যেক কথায় ধরতে গেলে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এই যে আমি যে কথা বলছি এখন বা তোমাদেরকে বোঝাচ্ছি, তো আমার হাত হাত নড়ছে বা মাথা নড়ছে, এরকম যখন আমরা বাস্তবে যখন আমরা কথা বলি তখন কি হয়, আমাদের সাথে সাথে আমরা আমরা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে থাকি, তোমরাও করে থাকো। তাই বাস্তবে এটার বহুল প্রচলিত, এটা সবাই ব্যবহার করে থাকে। হুম, তার ফলে কি হয়, মানে এই সরি এই প্রায় ভাষাটা ব্যবহারের ফলে কি হয়, আমাদের সামনে যে মানুষটি থাকেন সে আমাদের মনের ভাবটা বুঝতে পারছে, আমরা কি বলতে চাইছি সে সম্পূর্ণ বুঝতে পারছে, তাতে অসুবিধা হয় না। আর একটা হয় যে আহ, স্বর স্বরভঙ্গি, যে আমরা একটাই কথা অনেক রকম ভাবে বলতে পারি, যেটার ফলেও আমাদের সামনে যে মানুষটি থাকে সেও আমাদের মনের ভাব সম্পর্কে বুঝতে পারে কি বলতে চাইছি। যেমন কোনো কথা আমরা কখনো দ্রুতভাবে বলি বা কখনো আস্তে বলি, বা কি হয় রেগে গেলে গর্জন করে বলি, মৃদু স্বরে বলি, ফিস ফিস করে বলি, এরকম অনেক ধরন থাকে, অনেক রকম ভাবে আমরা আমাদের কথাটাকে বিভিন্ন স্বরভঙ্গিতে বলতে পারি। তার ফলে আমাদের সামনে যে মানুষটি থাকেন তার বুঝতে অসুবিধা হয় না যে আমি কি বলতে চাচ্ছি, অবশ্যই অসুবিধা হয় না। আমি যদি তোমাদেরকে এখন বলি, রাগ করে বলি, তোমরা বুঝতে পারবে আমার গলার টিউন দেখে যে ম্যাম রাগ করে বলছেন, আর শান্তভাবে বললে কি হবে, তোমরা সেটাও বুঝতে পারবে যে ম্যাম শান্তভাবে বলছেন, তাই তো? তো এগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় না, যে সামনের মানুষটি তার মনের ভাব অবশ্যই পুরোপুরি ভালোভাবেই বুঝতে পারে। তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে থাকবে একটা গল্প, যে পটলবাবু ফিল্ম স্টার বলে, মনে আছে তো গল্পটা সবার? হ্যাঁ, তো ওখানে একটা ছোট্ট শব্দ, আহ বলে একটা শব্দ, যেটার সংলাপ বলতে পারার সুযোগ পেয়ে পটলবাবু কি করেছিলেন মনে আছে তো? যে একটা শব্দটাকে সংলাপ বলতে পারার সুযোগে তার থেকে অসংখ্য স্বরভঙ্গি তিনি আবিষ্কার করে ফেলেছিলেন। যে এই আহ আহ শব্দটা বারবার তিনি আওড়াচ্ছিলেন এবং আওড়াতে আওড়াতে এক আশ্চর্য জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন, যে মানুষ একটাই শব্দ নানানভাবে নানান সুরে মানুষের বলতে পারে মানুষকে, এবং মানুষের মনের নানান অবস্থাও সেটা প্রকাশ করতে পারে একটাই শব্দ দিয়ে। তোমরাও খেয়াল করে দেখবে, ধরো তোমাদেরকে কেউ একটা চর কষিয়ে দিল, তখন তোমরা কি বলবে, যে আহ লেগেছে বা এরকম। বা কোনো কাজ করছো, অনেকক্ষণ ধরে করছো কিন্তু সেটা হচ্ছে না, তখন কি বিরক্ত ভাবে তো বলবে যে আহ কতক্ষণ ধরে কাজটা করছি হচ্ছে না, এমনটা বিরক্ত প্রকাশ করে বলছো। বা ধরো গরমে কোনো ঠান্ডা শরবত খেলে, খাওয়ার পরে কীরকম রিয়াকশন হয়, যে আহ ভারী শান্তি পেলাম, এরকম ধরনের আহ পেল। তো এই আমি তিনটে বললাম, এরকম আরও অনেক রকমভাবে বলা যায় বা অনেক রকমভাবে শব্দ রয়েছে যেটা ইউজ করা যায়, ব্যবহার করা যায়। তো এই যে তিনটে শব্দ, একই শব্দ তিনবার যে বললাম, সেটা প্রত্যেকটার স্বর কিন্তু আলাদা এবং প্রত্যেকটার ভাবও কিন্তু আলাদা আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। তো প্রথমে চর খাওয়ার যে আহটা, ওটা একটা কাতর কণ্ঠেরা বা বিরক্তিরা, তারপর ওই যে শান্তি পাওয়ার যে আটা, এই তিনটে আহ কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ভাব প্রকাশ করছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্বরেই কিন্তু প্রকাশ হচ্ছে। তো এই রকম এই কথাটা যেমন একটা শব্দের ক্ষেত্রে সত্য তা নয়, এটা আমাদের কথিত বাক্য, অর্থাৎ আমরা যে কথা বলছি সেটাই তো বাক্য, আর কথিত মানে আমরা বলছি কথা, সেজন্যই সেটা কথিত। তো এটা কথিত বাক্যের ক্ষেত্রেও সত্য। এই যে ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে রোজ পড়তেই হবে, তো ওটা ওটা তো একটা বাক্য হয়ে গেছে না, তো সেটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য ছিল। তো ওই একটা শব্দকেও অনেক রকমভাবে আমরা বলতে পারি, অনেক রকম ভাব প্রকাশ করতে পারে, বা একটা বাক্য সেই রকম একইভাবেই
একরকম একটা বাক্য সেটা অনেক রকমভাবে তার ভাব প্রকাশ করতে পারে। কিন্তু লিখিত ভাষা বা মুদ্রিত ভাষার ক্ষেত্রে যে মনের ভাব প্রকাশের ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু একটু কঠিন আছে। কারণ লিখিত ভাষায় অঙ্গভঙ্গি থাকে না বা স্বরভঙ্গিও থাকে না যে আমরা সহজে বুঝে যেতে পারবো। এগুলোর জন্য একটু একটু কঠিন। তবে কি বাক্যের শেষে কিছু চিহ্ন বা লেখক যদি বাক্যটার সম্পর্কে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে কথকের ক্ষেত্রে এটা বোঝা একটু সহজসাধ্য হয়। তাছাড়াও তোমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে তো পড়েইছো, যে কোনো গল্প বা কবিতা পড়েছো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কিছু গল্পের লাইন থাকে এমন, যেটা দেখে, যেটা পড়ে তোমরা অনুমান করে নাও যে এটা এইভাবে ভাব প্রকাশ করছে, তাই না? কারণ লেখকের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন তুলে তুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারে না, তাহলে তো গল্পই হলো না। বা সেখানে অঙ্গভঙ্গি থাকে না। তাই তোমাদেরকে কি করতে হয় না, কিছু চিহ্ন দ্বারা বা কিছু লাইন দেখে অনুমান করে তোমরা বুঝে নাও যে এটা কি ভাব প্রকাশ করছে, তাই তো? তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে গঠন অনুযায়ী ভাগের বাক্যের ভাব সম্পর্কে জেনেছিলে। সেই সময় অস্তর্থকবাচক আর নঅর্থকবাচক বাক্য সম্পর্কেও জেনেছিলে কিছুটা। তো এই বাক্যের অর্থ ও ভাবের বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওই অস্তর্থক আর নঅর্থক বাক্য এগুলো জানাটা অত্যন্ত জরুরি এবং আবশ্যিকও বটে। কারণ এগুলো এর পরে পরে যখন অর্থভিত্তিক ভাগের মধ্যে কিছু ভাগ রয়েছে, যেগুলোর মধ্যেও ওই অস্তর্থক নঅর্থক বিষয়টা রয়েছে, তাই আগে ওই বিষয়গুলিতে না গিয়ে অস্তর্থক নঅর্থক সম্পর্কে আগে ভালোভাবে তোমাদের জেনে নেওয়া উচিত। অস্তর্থক বাক্যের গঠন যেমন অস্তর্থক বা সদর্থক হয় বা হ্যায়বাচক হয়, তেমনি অর্থের দিক থেকেও এই বাক্যে একটা স্বীকৃতির ভাব থাকে বা সম্মতির ভাব থাকে, তাই না? যেমন ধরো আমি খেলতে যাব, এখানে গঠনও সেম আছে, একই রকম আছে, আমি খেলতে যাব, ঠিক আছে। অর্থের দিক থেকেও আর কি একটা স্বীকৃতির ভাব রয়েছে বা কি সম্মতির ভাব রয়েছে, আমি খেলতে যাব, ঠিক আছে। তো এর মধ্যে আর কোনো পরিবর্তন নেই। তারপর নঅর্থক বাক্য, নঅর্থক বাক্যেও গঠনের ক্ষেত্রেও যেমন নাবাচক থাকে বা নঅর্থক থাকে, তেমনি অর্থের দিক থেকেও কি হয়, একটা অস্বীকৃতির ভাব থাকে, অস্বীকৃতির ব্যঞ্জনা থাকে। যে অস্বীকৃতি মানে কি, মানে স্বীকার স্বীকার থাকে না। যেমন আমি খেলতে যাব না, এখানে গঠনেও পরিবর্তন আসছে, শেষে না যুক্ত হচ্ছে। এমনকি অর্থের দিক থেকেও পরিবর্তন হচ্ছে, যে আমি খেলতে যাব না, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যে বাংলা ভাষায় এই একটা নেতিবাচকের ক্ষেত্রে দুটো শব্দের প্রধান ভূমিকা আছে। কি বলতো, একটা না আর একটা হলো নয়। না আর নয়, এই দুটো শব্দের প্রধান ভূমিকা রয়েছে। আগে আগে নাটা নিয়ে বলছি, তারপরে নয়টা নিয়ে বলবো। যে না, এই শব্দটা অনেকটা ক্রিয়া বিশেষণের মতো। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া মানে কি? হ্যাঁ, ক্রিয়া মানে হলো মানে কোনো কিছু কাজ করা বোঝায়, তাই তো, সেটা ক্রিয়া। বিশেষণ কি? কোনো নাম পদের বা কারোর দোষ গুণ অবস্থা বোঝালে সেটা বিশেষণ, তাই তো। তো এখানে ক্রিয়া বিশেষণ বলেছে। যেমন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো যাব, এটা কি? এটা একটা ক্রিয়া, তাই তো, কাজ বোঝাচ্ছে, যাব। এর সাথে কি যুক্ত হচ্ছে না, না যুক্ত হচ্ছে, কারণ এটা তো নেতিবাচক শব্দ, তাই এখানে নাটা তো যুক্ত হবে স্বাভাবিক। তো যাব, যাবর সাথে যুক্ত হয়েছে না শব্দটি। যাবটা কি? এটা একটা ক্রিয়া, ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে না, এটাকে তাহলে কি বলেছিলাম, ক্রিয়া বিশেষণ। তাহলে এটাকে বিশেষণ রূপে ধরা হবে, কারণ বিশেষণ কি, নাম পদের দোষ গুণ অবস্থা বিচার করে। কিন্তু এখানে দেখবো এই যে ক্রিয়া যাবটা,
এর দোষগুণ যেন বিচার করছে এই নাটা, বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে বলা হবে যে ক্রিয়া বিশেষণ, বুঝলে? ক্রিয়া বিশেষণ। তাহলে কি হলো? 1 নম্বর। তাহলে কি হলো যে না শব্দটা অনেকটা ক্রিয়া বিশেষণের মতো। দ্বিতীয় 2 নম্বর হলো যেটা না শব্দটা আমরা জানি সাধারণত অসমাপিকা ক্রিয়ার আগে বসে এবং সমাপিকা ক্রিয়ার পরে বসে, তাই তো? তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি খেলতে যাব, ঠিক আছে? এটা কি? এটা একটা একটা সম্পূর্ণ বাক্য প্রকাশ করছে, তাই না? তো এর মধ্যে আমি যদি এই ভাগটা শুধু নিয়ে নিই, শুধু আমি খেলতে, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? সমাপিকা না অসমাপিকা? আচ্ছা, আগে বলো সমাপিকা অসমাপিকা ক্রিয়া বলতে তোমরা বোঝো তো? কেউ বলতে পারবে সমাপিকা অসমাপিকা ক্রিয়া কাকে বলে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া হলো সেই রকম একটা ক্রিয়া যেটা বাক্যটাকে যেন সম্পূর্ণ করে দিতে সাহায্য করে। যেমন এই আমি খেলতে যাব, এটা শেষ ক্রিয়া। তো এটা দেওয়ার ফলে কি হলো না, একটা বাক্য সম্পূর্ণ হলো, এরপরে আর কিছুই বলবার নেই এরকম মনে হচ্ছে, তাই না? এটা এটা একটা সম্পূর্ণ বাক্য হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কোনটা? ধরো এই আমি খেলতে, এটুকু একটা সব এটা ধরেছি। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এটা একটা বাক্য সম্পূর্ণ হচ্ছে না, আমরা মনে হচ্ছে আরো কিছু বলবার বাকি রয়েছে, তাই না? স্বাভাবিক, এটা একটা বাক্য সম্পূর্ণ করছে না। তো যেটা সম্পূর্ণ করবে না সেটা হবে অসমাপিকা ক্রিয়া, আর যেটা সম্পূর্ণ করবে সেটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে অসমাপিকা কোনটা? যে আমি খেলতে, খেলাটা তো একটা ক্রিয়ার মধ্যে পড়ছে, তো এখানে খেলতে রয়েছে, তো এটা কি হলো? এটা হলো অসমাপিকা ক্রিয়া। তো আমরা এই না শব্দের ক্ষেত্রে আমরা কি কি শিখছি? যে অসমাপিকা ক্রিয়ার আগে বসে না এবং সমাপিকা ক্রিয়ার পরে বসে না, তাই তো? তো দেখো এখানে অসমাপিকা বলতে তাহলে কোনটা? আমি খেলতে, তাহলে এর আগে বসে দেবো নাটা, তাহলে হয়েছে যে না আমি খেলতে যাব, বা আমি বাদই দিচ্ছি। তো না এর পরে যদি যে যে নিয়মটা আমরা শিখলাম যে অসমাপিকা ক্রিয়ার আগে বসে, দেখো তোমরাও বিচার করে দেখো যে তোমরা তো বলতেই পারো যে কেন অসমাপিকা ক্রিয়ার আগেই কেন না বসবে, পরেও তো বসতে পারে, কিন্তু না দেখো হবে না। ধরো আমি খেলতে, এটা অসমাপিকা ধরলাম, তো এর পরে যদি নাটা আমরা যুক্ত করি তাহলে দেখো কিরকম দেখাচ্ছে, আমি খেলতে না যাব বা আমি খেলতে না, এটা কোনো বাক্য হলো? হচ্ছে না। তো নিয়ম অনুযায়ী এটাই ঠিক যে না আমি খেলতে যাব, তো এই এর আগেই ধার্য, এর আগেই ঠিকঠাক। আর একটা যেটা যে সমাপিকা ক্রিয়ার পরে বসে না শব্দটা, তাই তো? দেখো এখানে যদি আমরা না বসাই, দেখো কি হচ্ছে, আমি খেলতে যাব না, হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এখানে এক্ষেত্রেও তোমরা বলতে পারো যে সমাপিকা ক্রিয়ার আগে পরেই কেন না বসলো, সমাপিকা ক্রিয়ার আগেও তো না বসতে পারতো। তো দেখো একইভাবে এখানে না বসিয়ে দেখো, ধরো এটা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি খেলতে না যাব, হয় কখনো? হচ্ছে না। তো নিয়ম অনুযায়ী সমাপিকা ক্রিয়ার পরেই না বসছে, তাহলে কি শিখলাম আমরা? যে সমাপিকা ক্রিয়ার পরে না বসে এবং অসমাপিকা ক্রিয়ার আগে না শব্দটি বসে। এবার 3 নম্বর যেটা শিখবো সেটা হলো অতীত কালবোধক রূপ। না শব্দের অতীত কালবোধক, অর্থাৎ না তো না, আমরা ধরো অতীতকালের কোনো কথা বলছি, সেক্ষেত্রে উত্তরটা যে নাটা হবে সেই অতীতকালবোধক কোনো রূপ আছে কিনা সেটা শিখবো। দেখো ধরো আমি যদি ধরো বলছি যে না আমি কাল খেলতে যাইনি, আমি কাল খেলতে যাইনি, ধরো এই যাইনি, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? কিছু পরিবর্তন কি দেখতে পাচ্ছ? না শব্দ, আর এখানে তুমি যাইনি বলছো, কিসের পরিবর্তন হচ্ছে?
নি শব্দটার পরিবর্তন হচ্ছে। তাহলে কি, না শব্দের অতীতকাল বোধক রূপ হয়ে যায় নি। অর্থাৎ যেমন যায়নি, খায়নি, বলেনি, বলনি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। তো আমি কাল খেলতে যাইনি, কাল মানে কি, গতকাল, অতীত হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, সেক্ষেত্রে ওই নাটা কি হয়ে যাবে, স্বাভাবিকভাবে নি হয়ে যাবে। তাই জন্য আমি কাল খেলতে যাইনি, সেই নিটা নি হয়ে গেছে। আমি কাল খাইনি, হ্যাঁ, বা সে আমাকে এটা বলেনি, ওই অতীতকাল, সেই জন্য তার অতীত কালবোধক রূপ হয়ে যাচ্ছে নি। তবে এটা সব সময়ের জন্য নয়। ধরো কোনো হ্যাঁ বা না, কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই নাটা কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে নাটা নাই বসে যাবে। যেমন ধরো তোমাদের কোনো বন্ধুকে তুমি গল্প করছো যে জানিস আমি ছোটবেলায় খেলতামই না। তো সে অবাক হয়ে ধরো জিজ্ঞেস করলো যে এই তুই ছোটবেলায় খেলতিস না? তাহলে তার উত্তরে কি বলবে তুমি? হ্যাঁ বা না দিয়ে কোনো উত্তর বলবে, কি বলবে? না। এরকম কোনো উত্তর হলে এটা যে বর্তমানের কোনো প্রশ্ন করেছে তা কিন্তু নয়, এটা তোমার ছোটবেলা মানে কি, অতীতের কোনো প্রশ্ন করেছে, কিন্তু তুমি তার উত্তর কি দিয়েছো, এক কথায় হ্যাঁ বা না বলে উত্তর দিয়েছো, তাই তো? তো এই যে না বলে যে উত্তর দিলে, অতীত কালও কিন্তু কি হলো, কোনো পরিবর্তন হলো না, সেক্ষেত্রে নাটা নাই রয়ে যাবে। ঠিক আছে? তাহলে অতীতকাল বোধক রূপ শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা যদি কোনো উত্তর হলে সেক্ষেত্রে হবে না, তাছাড়া বাদ বাকি যে কোনো অতীতকাল বোধক রূপ কোনো শব্দের ক্ষেত্রে নাটা পরিবর্তন হয়ে নি হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার আসি নয় শব্দটা দিয়ে। হ্যাঁ, নয়টা কি হয় মূলত, এটা একটু আলাদা রকমের, কারণ নয় শব্দটা শুধুমাত্র নাম পদের পরে বসে। হ্যাঁ, তো না শব্দটা যেমন কি, ধরো ক্রিয়ার পরে বসেছে, বা ক্রিয়ার আগে বসছে, ক্রিয়ার পরে বসছে, বা হ্যাঁ বা না বাচকেও হচ্ছে, কিন্তু নয় শব্দটা শুধুমাত্র নাম পদের পরে বসে। হ্যাঁ, তো যেমন ধরো একটা উদাহরণ দিই, এটা তোমার কাজ নয়। হ্যাঁ, নয় শব্দটা কি, এখানে নয় শব্দটা ব্যবহার হয়েছে, কিন্তু দেখো শুধুমাত্র কাজ নেই, এটা তোমার কাজ নয়, এখানে তোমার বলে উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছ, তোমার বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় কি, নাম পদের পরেই বসে, কোনো শুধুমাত্র ক্রিয়ার পরে বসে না। এটা 1 নম্বর হলো। আর হলো 2 নম্বর হলো যেটা নয় শব্দটা কিছু কিছু বাক্যের ক্ষেত্রে দেখবে এমন নয়, এটা নয়, সেটা নয়, মানে এরকম কিছু দেয়। ধরো এই এমন নয় দিয়ে বলছি, এই এমন নয় এইরকম ধরনের শব্দগুলো দিয়ে কি হয় বলতো, বাক্যটাকে যেন আরো একটু জটিল করে দেয়। হ্যাঁ, যেমন উদাহরণ দিচ্ছি যে এমন নয় যে আমি খেলতে ভালোবাসি। হ্যাঁ, এমন নয় যে আমি খেলতে ভালোবাসি, তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি খেলতে ভালোবাসি না, তাই দাঁড়াচ্ছে তো, যে আমি খেলতে ভালোবাসি না। কিন্তু দেখো এটা এমন করে বলছে যে এমন নয় যে আমি খেলতে ভালোবাসি, এটা সহজ সরল ভাবে বোঝাচ্ছে না, এটা জটিল ভাবে বলছে। আমি খেলতে ভালোবাসি না, সেই কথাটাকে জটিল ভাবে উপস্থাপিত করা হচ্ছে, যে এমন নয় যে আমি খেলতে ভালোবাসি, ঘুরিয়ে বলা হচ্ছে, এটা জটিল করে দিচ্ছে। আচ্ছা, এটা 2 নম্বর গেল। আর একটা হলো যে এই নয় শব্দটা অনেক ক্ষেত্রে কি হয়, একটা বাক্যের নেতিবাচক কোনো দুটো শব্দ যদি একটি বাক্যেই থাকে, তখন কি হয়ে যাবে বলতো, সেটা নঅর্থক বাক্যটা সদর্থক বাক্যে পরিণত হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁবাচক শব্দে পরিণত হয়ে যাবে। যেমন ধরো বলছি যে এই যে এটা গেলাম, এমন নয় যে আমি খেলতে ভালোবাসি, আবার হয় এমন নয় যে আমি
খেলতে ভালোবাসি না। দেখো, এমন নয় যে আমি খেলতে ভালোবাসি না। দেখো, দুটো নেতিবাচক শব্দ রয়েছে, তাই না? একটা এমন নয়ের নয়, আর খেলতে বাসি না না, এখানে দুটো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তোমাদের মনে হবে স্বাভাবিক যে এই তো নঙর্থক বা নেতিবাচক শব্দ রয়েছে, তাহলে এটা সদর্থক কিভাবে হবে, তাই না? কিন্তু দেখো, তোমরা নিজেরাই পড়ে দেখো, যেটা তোমাদের মনে হবে যে এমন নয় যে আমি খেলতে ভালোবাসি না, তার মানে কি আমি খেলতে ভালোবাসি, কিন্তু সেটা কি হলো, এমন ভাবে সেটাকে বলা হলো, এত জটিল ভাবে, কিন্তু সেটা নঙর্থকও রইল না, আর সেটা কঠিনও রইল না। সহজ করে বলে যে আমি খেলতে ভালোবাসি, সেটাই হয়ে গেল একটা নঙর্থক দিয়ে বোঝানো হলো, এবং তার ফলে কি উত্তর বেরোলো যে আমি খেলতে ভালোবাসি। হ্যাঁ, তাহলে কি না, একটি বাক্যে যদি নেতিবাচক দুইটি শব্দ একসাথে থাকে, তাহলে সেই নঙর্থক বাক্যটি সদর্থক বা অস্তর্থক বাক্যে পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা বাক্যের অর্থগত প্রকার বা অর্থভিত্তিক প্রকারভেদ সম্পর্কে জানব। তো বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ মূল যে চারটি, সেগুলোই আমরা পড়ব। যে বলছি, অর্থগত প্রকার। হ্যাঁ, এক, নির্দেশক বাক্য। দুই, প্রশ্নবোধক বাক্য। আর লিখছি না, ডট ডট দিয়ে দিলাম। তিন, অনুজ্ঞাবাচক বাক্য। চার, আবেগসূচক বাক্য। তাহলে অর্থগত প্রকারভেদের মূল চারটি আমরা পড়বো বা শিখবো, জানবো। সেই চারটি ভাগ কি কি? এক হলো নির্দেশক বাক্য, দুই প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আর আবেগসূচক বাক্য। এই চারটে সম্পর্কে আমরা শিখবো। তাহলে প্রথমে আসি নির্দেশক বাক্যে। হ্যাঁ, তো নির্দেশক শব্দটা শুনে কি মনে হচ্ছে? যে সরল সাদাসিধা একটা বাক্য হবে। এই নির্দেশক বাক্যটাকে বলা হয় আবার বিবৃতিমূলক বাক্য। হ্যাঁ, বিবৃতি মানে কি? সাধারণ বর্ণনা করা, বর্ণনামূলক বাক্য। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই শব্দটা দিয়েই তোমরা সংজ্ঞা তৈরি করে ফেলতে পারবে। যদি সেই শব্দটার সম্পর্কে জানো বা তার অর্থ বোঝো, তাহলে তার সংজ্ঞা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য, তাহলে কাকে বলবো? বিবৃতি মানে কি? তাহলে বর্ণনা করা। তাহলে কি দাঁড়াচ্ছে? যে কোনো ঘটনা বা কোনো ভাবের সম্পর্কে বর্ণনা করা বোঝায়, তাকে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলবো, তাই তো? তাহলে সংজ্ঞাটা কি হবে? তোমরা নিজেরাই বলো দেখি। হ্যাঁ, বাহ, এই তো খুব ভালো লাগলো শুনে যে তোমরা চেষ্টা করেছো, খুব ভালো। আচ্ছা, তাহলে নির্দেশক বা বিবৃতিমূলক শব্দ কাকে বলবো? যে বাক্যে কোনো ঘটনা বা ভাবের বিবৃতি থাকে, তাকে বিবৃতিমূলক শব্দ বলে, বাক্য বলে। তো এই যেমন উদাহরণ দিয়ে বলছি, যে আমি আবার কাল পড়তে বসবো। কি হচ্ছে? একটা বর্ণনা বা একটা বিবৃতি দিচ্ছে তোমাকে নিয়ে। তুমি বলছো যে তুমি কালকে আবার পড়তে বসবে, অর্থাৎ আমি কাল আবার পড়তে বসবো। হলো একটা সাধারণ বিবৃতি দিচ্ছি। তাহলে এটা কি? একটা বিবৃতিমূলক শব্দ, বাক্য। তো আবার ধরো তুমি বলছো যে আমি কাল আবার পড়তে বসবো না। এটা কি ধরনের বাক্য হয়ে যাচ্ছে? এটাও সেম ওটাই,
আহ, বিবৃতি দিচ্ছ তুমি তোমাকে নিয়ে। পড়তে বসবো বলেছিলে, এখন বলছো পড়তে বসবো না। এটা সাধারণ তুমি তোমার সম্পর্কে বর্ণনা করছো, আমি কাল পড়তে বসবো না। তাহলে এটা থেকে কি বুঝতে পারলে যে এই নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক সব বাক্য, যেটা সদর্থকও হতে পারে অর্থাৎ অসদর্থকও হতে পারে, আবার নঙর্থকও হতে পারে, তাই তো? তাহলে কি হলো, একটা তোমরা বললে আমি কাল পড়তে বসবো, এটা বললে আমি কাল পড়তে বসবো না, দুটোই হয়। তাহলে নির্দেশক বাক্যেরও দুটো ভাগ আছে, এর মধ্যে দু রকম নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য আছে, যে একটা অস্তর্থক নির্দেশক বাক্য, একটা হলো নঙর্থক নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। তাহলে অস্তর্থক নির্দেশক বাক্য কাকে বলবো? খুবই সহজ, যে যে বাক্যে কোনো ঘটনা বা কোনো ভাবের অস্তর্থক বিবৃতি বোঝায় বা সদর্থক কোনো বিবৃতি বোঝায়, সেটা হয়ে যাবে নির্দেশক বাক্য, অস্তর্থক নির্দেশক বাক্য বা অস্তর্থক বিবৃতিমূলক বাক্য। আমি কাল আবার পড়তে বসবো, এটা কি? এটা অস্তর্থক বোঝাচ্ছে, সদর্থক হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে অস্তর্থক নির্দেশক বাক্য। আর তাহলে নঅর্থক নির্দেশক বাক্য কোনটা? বিবৃতিমূলক বাক্য কাকে বলবো? যে বাক্যে কোনো ঘটনা বা কোনো ভাবের কোনো নঙর্থক বিবৃতি বোঝায়, তাই তো, তাকে নঙর্থক নির্দেশক বাক্য বা নঙর্থক বিবৃতিমূলক বাক্য বলবো। যে আমি কাল পড়তে বসবো না, এখানে নঙর্থক হচ্ছে, একটা সাধারণ বিবৃতিও হচ্ছে, তাহলে এটা কি হলো? নঙর্থক বিবৃতিমূলক বাক্য। বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ, এবার আসছে প্রশ্নবোধক বাক্য। এটা তো আরো সহজ। প্রশ্নবোধক বলতে তোমরা কি বুঝছো? যে কোনো কিছু প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই না? এটা সাধারণ জিনিস, যে বাক্য কোনো প্রশ্নমূলক হবে সেটাই প্রশ্নবোধক বাক্য। তো বাক্যের আবার পাঁচটা ধরন আছে, হ্যাঁ, সেগুলো কি না? এক হলো ক প্রশ্ন বা WH কোশ্চেন্স, দুই হলো হ্যাঁ বা না প্রশ্ন, তিন লগ্ন প্রশ্ন, আর চার হলো সামাজিক আলাপচারিতা প্রশ্ন, আর পাঁচ প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। তো এই পাঁচটা ধরনের মধ্যে দুটো বিশিষ্ট ধরন, কোন দুটো? ওই ক প্রশ্ন বা WH কোশ্চেন্স, দুই হ্যাঁ বা না প্রশ্ন, এই দুটো হলো বিশিষ্ট ধরন। তাহলে আগে বিশিষ্ট ধরন সম্পর্কে আমরা পড়ে নিই, তারপরে অন্যান্য ধরনগুলো সম্পর্কেও আমরা পড়বো। তো এই ক প্রশ্ন বা WH কোশ্চেন্স কি? ক প্রশ্ন মানে কি বা WH কোশ্চেন্স মানে কি? যে যে প্রশ্নগুলো আমরা সাধারণ করে থাকি, যে কি, কেন, কোথায়, কবে, হ্যাঁ, এগুলো সবগুলো শুরু হচ্ছে কি দিয়ে? ক দিয়ে। তাই এই ধরনের প্রশ্নগুলোকে কি বলা হয়? ক প্রশ্ন। আর এগুলোকে ইংরেজি থেকে WH দিয়ে শুরু হয়। দেখো যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হু, এগুলো সব কি হচ্ছে? এই ধরনের সমস্ত প্রশ্ন WH দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তো সেই জন্য ইংলিশ থেকে এটাকে WH কোশ্চেন্স বলা হয়, এবং বাংলায় এটা ক দিয়ে শুরু, তাই এটাকে ক প্রশ্ন বলা হয়। তো কি, যেমন ধরো কোথায় গিয়েছিলে, বা কে আসছে, কবে যাবি, এই ধরনের প্রশ্নগুলো হলো ক প্রশ্ন। হ্যাঁ, তো এর মধ্যেও আবার দু রকম বিষয় আছে, যে এই ক প্রশ্ন, এর প্রশ্নটা যদি আমি সদর্থকভাবে করি, তার উত্তর সদর্থক হবে, মানে প্রশ্নের গঠনটা আর কি, প্রশ্ন বাক্যের গঠন যদি সদর্থক হয় তার উত্তর সদর্থক হবে, প্রশ্ন বাক্যের গঠন যদি নঅর্থক হয় তার উত্তরও নঅর্থক হবে। যেমন ধরো, যে আমি ধরো বলছি কোথায় গিয়েছিলিস, তখন তার উত্তর কি হবে? সদর্থক ভাবেই হবে, যে আমি স্কুলে গিয়েছিলাম বা বাজার গিয়েছিলাম, এরকম একটা বাক্য। আবার যদি আমি বলি, ধরো যে তুই পড়াশোনা ছাড়া আর কি কি ভালোবাসিস না, তো সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, পড়াশোনাটাই বললাম, কারণ বেশিরভাগ তোমরা তো পড়াশোনা করতে ভালোবাসো না, এক প্রকার জোর করে পড়ানো হচ্ছে।
এরকমই একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো যে তুমি পড়াশোনা ছাড়া আর কি ভালোবাসো না। তখন সেক্ষেত্রে তোমার উত্তর কি সদর্থক হবে? হবে না। তুমি তখন কি বলবে যে আমি পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে ভালোবাসি না, বা কাজ করতে ভালোবাসি না। সেক্ষেত্রে কি হবে? তোমার সব উত্তরগুলোও নঙার্থক হচ্ছে, তাই তো? তাহলে কি দাঁড়ালো যে প্রশ্ন বাক্য যদি আমরা সদর্থকভাবে প্রশ্ন করে থাকি তাহলে তার উত্তরও হবে সদর্থক, এবং প্রশ্ন বাক্যে যদি আমরা নঙার্থকভাবে প্রশ্ন করে থাকি তার উত্তরও হবে নঙার্থক। বুঝতে পেরেছ? হ্যাঁ, এইবার আসছে 2 নম্বর যেটা বলেছিলাম, সেটা হলো হ্যাঁ বা না প্রশ্ন। চলো এক সেকেন্ড। ক প্রশ্ন, 2 নম্বর হ্যাঁ বা না প্রশ্ন। এই দুটো মেন, তাই দুটো লিখলাম। আরগুলো তো এখন পড়াচ্ছি না, তো জায়গাও ধরবে না, তাই দুটো লিখলাম, যে একটা ক প্রশ্ন, একটা হলো হ্যাঁ প্রশ্ন। তো এই হ্যাঁ বা না প্রশ্ন, তাহলে ক প্রশ্নটা আমরা শিখে গেলাম, ক প্রশ্ন বা ডব্লিউএইচ কোশ্চেন। এবার হ্যাঁ বা না। হ্যাঁ বা না প্রশ্ন মানে কি? যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে। ধরো তাছাড়াও হবে, যে যেমন ধরো আমি বলছি তুই যাবি কি আমার সাথে, ধরো আমি এটা বললাম, তখন সেটার উত্তরে তোমরা কি দেবে? যে যেতে চাও কি না, বা চাও না কি, সেটা বলবে যে হ্যাঁ বা না। তার উত্তর তোমরা একবারেই শুধু হ্যাঁ বা না বলে দেবে, তার তো আর ব্যাখ্যা করতে হবে না। যদি ধরো আমি বলছি যে যে তুমি খাবে কি, তাহলে তার উত্তরও কি হবে? হ্যাঁ বা নাই হবে, যে খাবে কি, তখন হ্যাঁ বা না দিয়ে উত্তর দেবে। যদি আমরা বলি যে আচ্ছা একটা কথা, যে এটার উদাহরণ কোথায় দিই, তুমি খাবে কি, বা হর্ষই দুটোই হয়, তো কি দাঁড়াচ্ছে, তুমি খাবে কি, তাহলে এর উত্তর তোমরা কি দেবে? যে হ্যাঁ বা না দেবে, যে হ্যাঁ বা না। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এই দেখো, এই কি শব্দটা বা অব্যয়টা কি হচ্ছে না, এই সরি খাবে, এই ক্রিয়ার পরে বসছে। হ্যাঁ, এই এক কথায় যে উত্তর হ্যাঁ বা না জাতীয় যদি সেই উত্তর হয় বা সেরকম ধরনের প্রশ্ন হয়, তখন কি যে অব্যয়টা কি হবে, সবসময় ক্রিয়ার পরে বসবে। হ্যাঁ, যদি তোমরা বলতে পারো যে ম্যাম কেন এই কিটা পরেই কেন বসবে, আগেও তো বসতে পারতো, তাই না? তাহলে দেখো তার অর্থই চেঞ্জ হয়ে যাবে এবং তার উত্তরও চেঞ্জ হয়ে যাবে। দেখো তখন আর হ্যাঁ বা না প্রশ্ন থাকবে না, তখন ওই ক প্রশ্নে চলে যাবে বা ডব্লিউএইচ কোশ্চেনে চলে যাবে। কারণ দেখো, তুমি খাবে কি, এই কিটা যদি আমরা এইখানে দিই, যে তাহলে কি দাঁড়াচ্ছে, তুমি, এটা যদি বাদ দিই তাহলে কি দাঁড়াবে, তুমি কি খাবে। তখন কি হয়ে যাচ্ছে, দেখো উত্তরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তুমি কি বলতে পারো, তার উত্তর অসংখ্য হতে পারে, তুমি অনেক কিছুই বলতে পারো, যে আমি এটা খাবো ওটা খাবো, অনেক রকম বলতে পারো। তখন কি হচ্ছে, তখন কি সেটা হ্যাঁ বা না প্রশ্ন থাকছে? থাকছে না, তখন সেটা ক প্রশ্নে চলে যাচ্ছে, তখন তার উত্তর অনেকগুলো হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, সবসময় এটা মনে রাখবে, তাহলে হ্যাঁ বা না জাতীয় প্রশ্ন হলে সেক্ষেত্রে কিটা সবসময় ক্রিয়ার পরে বসবে। আর যখন ক প্রশ্ন বা হবে বা অসংখ্য উত্তর হবে, তখন কি হবে না, ক্রিয়ার আগে বসবে কিটা। হ্যাঁ, হ্যাঁ বা না হলে তখন শুধুমাত্র ক্রিয়ার পরে কি বসবে, মনে থাকবে। আরেকটা বিষয় আছে, যেটা ক প্রশ্নে যেমন প্রশ্ন বাক্যের গঠন ছিল অস্তর্থক নঙর্থক, তার উত্তরও অস্তর্থক নঙর্থক যেমন ছিল, ঠিক সেই রকমই এই হ্যাঁ বা না প্রশ্নেও রয়েছে। যেমন দেখো, এই হ্যাঁ বা না জাতীয় প্রশ্ন বাক্য যদি আমরা অস্তর্থক দিয়ে করি,
তার উত্তর যে শুধুই অস্ত্রার্থক হবে বা হ্যাঁবাচক হবে তা কিন্তু নয়। অস্ত্রার্থক মানে হ্যাঁবাচক প্রশ্নের উত্তরও নাবাচকও হতে পারে, আবার হ্যাঁবাচকও হতে পারে। এটার কোনো রকম বাধ্যবাধকতা নেই। যেমন ধরো, যদি এই যে বললাম যে তুমি খাবে কি, এক্ষেত্রে তুমি খাবে এর মধ্যে কিন্তু নেতিবাচক কোনো শব্দ নেই, তাহলে এটাকে এটা সাধারণ আমরা সদর্থক ধরতে পারি। তাহলে তুমি খাবে কি, এক্ষেত্রে কি তোমরা কি বলবে? এখানে অস্ত্রার্থক টাইপের আছে বলে কি তোমরা কি বলবে যে হ্যাঁ? তা নয়, তুমি নাও খেতে পারো, তাহলে তখন কি বলবে যে না। তো সেক্ষেত্রে তাহলে কি বোঝা যাচ্ছে যে হ্যাঁ বা না জাতীয় প্রশ্ন বাক্য যদি আমরা অস্ত্রার্থক বা হ্যাঁবাচক দিয়ে কোনো প্রশ্ন করে থাকি, তার উত্তর হ্যাঁবাচক হতেও পারে, আবার নাও হতে পারে। আবার ধরো আমি বলছি যে নঙর্থক বাক্য থাকলেও সেটার উত্তর যে নঙর্থক হবে সেটাও নয়। হ্যাঁ, এটা অস্ত্রার্থকের ক্ষেত্রেও নঙর্থকের ক্ষেত্রেও সেরকমই। যে ধরো আমি বললাম যে তোমার বন্ধু বিপদে পড়েছে, তুমি কি সাহায্য করবে না? তখন তার উত্তরে কি দেবে? যে হ্যাঁ, অবশ্যই তুমি সাহায্য করবে। তো সেক্ষেত্রে এই প্রশ্ন বাক্যটা কি ছিল? নঙর্থক ছিল, কিন্তু তার উত্তরও কিন্তু নঙর্থক হয়নি, সেটা তার উল্টো হয়েছে। যে সেক্ষেত্রেও তুমি কি বললে যে হ্যাঁ, অবশ্যই তুমি সাহায্য করবে। তাহলে এখানে কি হলো? হ্যাঁ বা নাবাচকেও সদর্থকও হতে পারে, আবার নঙর্থকও হতে পারে। যে হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এবার প্রশ্নবোধক বাক্যের বাকি তিনটে অংশ নিয়ে বা বাকি তিনটি ধরন নিয়ে আমরা কথা বলবো। তো একটা লগ্ন প্রশ্ন, সামাজিক আলাপচারিতার প্রশ্ন, আর একটা হলো প্রতিস্পর্ধামূলক প্রশ্ন, তাই তো? হ্যাঁ। তো লগ্ন প্রশ্ন প্রথমে কাকে বলবো? যে আমরা কোনো কথা বলার সময় যখন অন্য কারোর সমর্থন আদায়ের জন্য কোনো একটা লেজুর প্রশ্ন জুড়ে দিই শেষে, সেটাই হলো লগ্ন প্রশ্ন। যেমন ধরো এই আমি ধরো বলছি যে তুমি তাহলে আসছো, তাই তো? এই তাই তো শব্দটা শেষে আমরা জুড়ে দিয়ে প্রশ্নটা করছি। এই যে লেজুর শব্দটা দেওয়ার ফলে কি হয়ে যাচ্ছে? এটা লগ্ন প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এই তাই তোর মতো এরকম আরো অনেক শব্দ আছে, মানে লেজুর প্রশ্ন আছে, যেগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। সেগুলো কি কি না, কথার শেষে কেমন বা নাকি, আচ্ছা। উদাহরণ দিয়ে বলছি যে তুমি কাল ক্লাসে আসছো তাহলে তো, নাকি? বা ধরো কাল আবার ক্লাস করা হবে, কেমন? এই রকম ধরনের শব্দগুলো বা এই ধরনের লেজুর প্রশ্নগুলোর ফলে যে প্রশ্নবোধক বাক্যটা তৈরি হয় সেটা হলো লগ্ন প্রশ্ন। বুঝতে পেরেছ? এবার আসছে তার পরের ধরনটা, যেটা হলো সামাজিক আলাপচারিতার প্রশ্ন। আলাপচারিতা মানে কি? খুবই সহজভাবে তোমরা বুঝতে পারবে, কথোপকথন। যখন আমরা কারোর সাথে আলাপ করি বা কথা বলি, সেটা কথোপকথনই বলে, দুজন দুজনের সাথে কথা বললে। তো সেই সময় যে কথাগুলো আমরা বলে থাকি, তখন সেগুলো কি হয় না, সৌজন্য প্রকাশ করে সেই কথাগুলোর মধ্যে দিয়ে, তাই না? যেমন ধরো কাউকে ধরো বলছি যে কি হে মশাই, বাজারে চললেন নাকি? বা ধরো ভালো আছো তো? এই ধরনের শব্দগুলো যেগুলো যুক্ত করি প্রশ্নের সাথে সাথে, তো এগুলো আমরা সাধারণত সৌজন্যবোধ প্রকাশ করার জন্যই এই কথাগুলো বলে থাকি, তাই না? যে বাক্যটা একটু সুন্দর হয়, যাতে প্রশ্নটা সুন্দরভাবে যাতে করি আমার অপোজিটে যে আছেন তার ভালো লাগে শুনতে। না হলে যে কাঠখট্টাভাবে বলা হয় যে বাজারে চললেন, এটা কেমন, এটা কাঠখোট্টা টাইপের হচ্ছে। তো তার সাথে যে শব্দগুলো আমরা ব্যবহার করে একটা অন্যরকম একটা সৌজন্য প্রকাশ করে একটা সুন্দরভাবে প্রশ্ন তৈরি করছি, তো সেটাই হলো সামাজিক আলাপচারিতার প্রশ্ন। তো এক্ষেত্রে এই সামাজিক আলাপচারিতার প্রশ্নের ক্ষেত্রে, মানে গঠনের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে অস্ত্রার্থক নঅর্থক দুটোই হতে পারে। এর কোনো ভাগ নেই। আচ্ছা, এবার 5 নম্বরটা কি ছিল? প্রতিস্পর্ধামূলক বাক্য। প্রতিস্পর্ধা মানে কি?
কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই বাক্যটা কি বলতে চাইছে, কি রকম ধরনের বলতে চাইছে, তাই না? তো প্রতিস্পর্ধামূলক বাক্য মানে সে যে বাক্যে কোনো প্রতিস্পর্ধার ভাব ফুটে ওঠে, সেটাই হলো প্রতিস্পর্ধামূলক বাক্য। যেমন আমি কি তাকে ভয় পাই, এখানে কি হচ্ছে, এখানে একটা স্পর্ধার ভাব ফুটে উঠছে, তাই না? যে তুমি, তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি তাকে ভয় পাও না। বা ধরো যে কি পড়েছো, কই দেখি, পড়া ধরি তো। এখানে এখানে কি, যার যার পড়াটা ধরার কথা বলা হচ্ছে তার একটা স্পর্ধার ভাব কাজ করছে, তাই না? তো এই বাক্য গঠন বা অর্থের ক্ষেত্রে কি হয়, গঠন যদি অস্তর্থক হয়ে থাকে তার উত্তর কিন্তু স্পর্ধার ভাবের উপর নির্ভর করছে, বা গঠন যদি অস্তর্থক হয় তার অর্থ নেতিবাচক বা নাবাচক নঅর্থক হতে পারে। এই যে আমি বললাম যে তাকে কি আমি ভয় পাই, এটা গঠনটা কি না অস্তর্থক হলো বা হ্যাঁবাচক হলো, কিন্তু এর উত্তরটা কি দাঁড়াচ্ছে, যে আমি তাকে ভয় পাই না। স্পর্ধার উপরে নির্ভর করেই তার উত্তর দাঁড়ালো একটা নেতিবাচক উত্তর দাঁড়ালো, যে আমি তাকে ভয় পাই না, তাই না? তো এখান দিয়ে কি বুঝতে পারছো, যে তার উত্তরটা সব সময় স্পর্ধার ভাবের উপর নির্ভর করে, এবং অস্তর্থক দিয়ে গঠিত বা অস্তর্থক ভাবে যদি গঠিত হয় বাক্যটা, তার উত্তর অস্তর্থকও হতে পারে বা নঙর্থকও হতে পারে। বুঝতে পেরেছ? এবার আসছি বাক্যের অর্থগত প্রকারভেদে পরের অংশটা বা পরের ধরনটা, যে অনুজ্ঞাবাচক অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে কি কি পড়ছে, যে এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুরোধ, নিষেধ, এই ভাবগুলো এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। কয়েকটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আরো পরিষ্কার হবে বিষয়টা। যে আমি কাউকে আদেশ করছি যে তুমি এখানে এসে বসো, আদেশ দিচ্ছি, বা উপদেশ দিচ্ছি যে তুমি এই কাজটা করো, তাতে তোমার জন্য মঙ্গল, এই কাজটা করলে তোমার ভালো হবে, এগুলো উপদেশ দেওয়া বলে। বা আমি প্রার্থনা করছি যে ঈশ্বর আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, বা অনুরোধ করছি যে দয়া করে আমাকে যেতে দিন, ইত্যাদি ইত্যাদি, অনেক অসংখ্য উদাহরণ হয়। তো এই ধরনের শব্দগুলো থাকলে, মানে এই ধরনের ভাবগুলো থাকলে সেটা হয়ে যায় অনুজ্ঞাবাচক বাক্য। এবার আসি একটা কথায়, যে এই অনুজ্ঞাবাচক বাক্যটা কি হয় না, সবসময় বক্তার নিজের ইচ্ছা প্রকাশ পায়, একটা নির্বাচন প্রকাশ পায়, বা তার নৈতিক অবস্থানটা সূচিত হয়, তাই না? এক্ষেত্রে তো নিজের ইচ্ছাটাই প্রকাশ হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, আমার যেটা ইচ্ছে করছে আমি সেটাই তো বলছি, যে তুমি এখানে বসো, এটা আমি চাইছি, এটা আমার ইচ্ছা, তাই আমি তাকে বলছি এখানে এসে বসো। বা আমি কাউকে বলছি যে দয়া করে আমাকে নিয়ে চলো, বা এগুলো আমার ইচ্ছের ফলে বেরোচ্ছে, এগুলো ইচ্ছের প্রকাশ। তো এই জন্যই বক্তার বক্তব্যের বিষয়টা নিজের ইচ্ছার উপরে জ্ঞাপিত হয় বলে এটাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। আর এই বাক্যটা গঠনের ক্ষেত্রে বা অর্থগত দিক থেকে গঠন অস্তর্থক নঅর্থক দুই হতে পারে, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই যে অস্তর্থক হলে অস্তর্থক হতে হবে, বা নঅর্থক ভাবে গঠিত হলে উত্তর নঅর্থক হতে হবে, তার কোনো মানে নেই, যেটা অস্তর্থক নঅর্থক উভয়ই হতে পারে। আর আরেকটা বিষয় যেটা হলো, এই ধরনের বাক্যে যদি মধ্যম পুরুষ হয়, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে তুমি চলো আমার সাথে, না, যে তুমি এখানে এসো, যে আদেশ করছি তুমি এখানে এসো, এই যে এখানে তুমিটা কি মধ্যম পুরুষ, এই মধ্যম পুরুষ থাকলে সেখানে ক্রিয়াটা সবসময় তার সাথে না একটা ও যুক্ত হয়। যেমন এই যে তুমি এখানে এসো, এসো এখানে ও যুক্ত হচ্ছে, বা তুমি চলো, চলো সেখানেও ও যুক্ত হচ্ছে, এটা হয়। কিন্তু আরগুলোতে হয় না, যে তুই বা আপনি, এই আমি, সেক্ষেত্রে কিন্তু কখনোই হয় না, প্রথম পুরুষ বা উত্তম পুরুষের ক্ষেত্রে এটা হয় না।
শুধুমাত্র মধ্যম পুরুষ থাকলে তার ক্রিয়ার সাথে সবসময় একটা ও যুক্ত হয়। আচ্ছা, এরপরে আসছে তার পরের ধাপ, যেটা হলো আবেগ সূচক বাক্য। আবেগ কথাটা শুনে কি মনে হচ্ছে না এখানে একটা আবেগ মিশ্রিত আছে, তাই না? তো এই ধরনের বাক্যে কি প্রকাশ পায় না নিজের মনের দুঃখ বা আনন্দ, হতাশা, বিস্ময়, আবেগ, এই ধরনের ভাবগুলো এর মধ্যে প্রকাশ পায়। তো বা নিজের একটা উচ্ছ্বাসও প্রকাশ পায়। উচ্ছ্বাস প্রকাশ মানে ধরো আনন্দ প্রকাশ পাচ্ছে, আবেগ প্রকাশ পাচ্ছে। তো এর উদাহরণ যেমন যে ধরো বিস্ময় হচ্ছে, যে বিস্মিত হচ্ছে কিছু দেখে, যে বাহ দৃশ্যটা তো খুবই মনোরম। হ্যাঁ, তো এই বাহটা যে যুক্ত করার পরে একটা চিহ্ন দেওয়া হয়, এই যে বাহ দিলাম, এই বাহের পরে এরকম একটা, এটা বিস্ময় সূচক চিহ্ন বলা হয়। তো এই যে বাহ বললাম, সেক্ষেত্রে কি হয়, এটাকে থেকে বুঝতে পারবো যে এটা আবেগ সূচক বাক্য বা বিস্ময় সূচক বাক্য। বা ধরো বললাম ধরো একটা কবিতার লাইন, যে বনলতা সেন, যে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিতে পারিব না, যে আহা বা আহ কি শান্তি। হ্যাঁ, এরকম অনেক অসংখ্য উদাহরণ হয়, এগুলোর থেকে বোঝা যায় যে এটা আবেগসূচক বাক্য। এর গঠনের ক্ষেত্রেও অস্তর্থক ভাবে গঠিত হলেও তার উত্তর যে অস্তর্থক হবে, বা নঙর্থক ভাবে গঠিত হলেও তার উত্তরটা যে নঙর্থক হবে তা কিন্তু নয়। অস্তর্থক ভাবে গঠিত বাক্যের উত্তর নঙর্থকও হতে পারে, অস্তর্থকও হতে পারে। তো এই হলো প্রধান চারটি ভাগ সম্পর্কে তোমাদেরকে বললাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। আর একটা কথা, যেটা এর মধ্যে, এটা তোমরা সবাই জানো স্বাভাবিক, তাও একবার বলে দিচ্ছি, যে এই বিস্ময় সূচকের ক্ষেত্রে যেরকম এই চিহ্নটা ব্যবহার হয়েছে, এটা বিস্ময় সূচক চিহ্ন, তেমন প্রশ্নবোধকের ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহার হয়, এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার হয়, তাই তো? তোমরা নিশ্চয়ই জানো সবাই। তো এখানে বাক্যের অর্থগত দিক থেকে প্রকারভেদ সম্পর্কে সবটাই আলোচনা হলো। এবার তোমাদের যদি কিছু তোমরা না বুঝতে পারো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।